booster ignition. এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো আর্টেমিস মিশনের মহাকাশযান চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। এই বিষয়ের উপরে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে একটা ভাই সুন্দর একটা কমেন্ট করেছেন। ভাইয়ের নাম হচ্ছে এমডি আজিজুল। তিনি একটা কমেন্ট করেছেন যে আপনার ভিডিও ভালো লাগে, কিন্তু তিনি একটা প্রশ্ন তুলেছেন যে মহাকাশযান তেল পায় কোথা থেকে। আসলে তার প্রশ্নটা যদি আমি পুরো বলি, তাহলে তিনি এরকমটা জানতে চেয়েছেন যে এই যে মহাকাশযানগুলো 10 লক্ষ 20 লক্ষ কিলোমিটার দূর পর্যন্ত চলে যায়, আবার পৃথিবীতে ফিরে আসে, তারা আসলে তেল পায় কোথা থেকে। এটা কিন্তু খুবই ভ্যালিড একটা প্রশ্ন এবং অনেকের মনে এই প্রশ্নটা থাকে। তো এই ভিডিওতে আমি খুব সাধারণভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। সবার প্রথমে আমরা এই মিশনের যে রকেট এবং যে মহাকাশচারীরা যাচ্ছেন তাদের ছবিটা দেখতে পাচ্ছি। এখানে দেখুন সেই 4 জন মহাকাশচারী অ্যাস্ট্রোনট এখানে সামনে দাঁড়িয়ে আছেন এবং তাদের পিছনে আছেন তারা যেটাতে করে যাবেন সেই পুরো সেট আপটা। একদম উপরে আছে অরিয়ন স্পেসক্রাফট এবং নিচে আছে রকেট, এবং রকেটের দুপাশে আপনারা দেখুন দুটো সাদা অংশ আছে। এই সাদা অংশ দুটোকে বলা হয় বুস্টার, আর মাঝখানে যে অরেঞ্জ কালারের জিনিসটা দেখতে পাচ্ছেন লম্বা করে, এটাই হচ্ছে মেন ইঞ্জিন। এই কিন্তু মেন চালিকা শক্তি। এবার এরা কিভাবে কাজ করে এবং এর মধ্যে কি থাকে সেটা আমরা একটু দেখে নিই। দেখুন, যদি আমরা রকেট এবং মহাকাশযান পুরোটাকে ব্রেক করি তাহলে এরকম জিনিস দেখতে পাবো। এবার আমরা একটু দেখে নিই যে কোন অংশে কি থাকে। দেখুন, সাদা অংশগুলো, এর নাম তো আগেই বললাম বুস্টার, দুটো আছে। এর মধ্যে থাকে সলিড রকেট ফুয়েল, সলিড ফুয়েল থাকে। এবং এই যে পুরো সমগ্র অংশটা ব্রাউন কালারের, এটাকে আমরা বললাম মেন ইঞ্জিন। তার নিচে দেখুন 4টে নজেল থাকে বা মুখ। এইবার এই যে মেন ইঞ্জিন, এর মধ্যে থাকে হচ্ছে লিকুইড প্রপেলেন্ট বা লিকুইড ফুয়েল। যখন এই মহাকাশযানটা বা রকেটটা মহাকাশে যায় তখন এর ওজন থাকে খুব বেশি। যেরকম এই যে রকেটটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, যেটা আমাদের এই মিশনে ইউজ হচ্ছে, এই রকেটের ওজন শুনলে আপনার মাথা ঘুরে যাবে। সেই ওজনটা হচ্ছে 26 লক্ষ কেজি ওজন। তো এই 26 লক্ষ কিলো ওজনকে যখন প্রথম ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে হয়, এর জন্য যে শক্তিটা প্রয়োজন সেটা একটা অপরিসীম শক্তি প্রয়োজন। এর জন্য যেটা প্রয়োজন হয় আমরা সেটাকে বলি থ্রাস্ট। এই থ্রাস্ট, ইনিশিয়াল থ্রাস্ট তৈরি করার জন্য বা অপরিসীম শক্তি লাগে। তো তার জন্য এই বুস্টার দুটো এবং মেন ইঞ্জিন সবগুলো একসঙ্গে জ্বলে ওঠে। শুরুতেই যে শক্তিটা লাগছে, এই শক্তিটা প্রায় প্রথম 2 মিনিট পর্যন্ত সব থেকে বেশি প্রয়োজন হয়। তাই প্রথম 2 মিনিট এই বুস্টার কিন্তু চলতে থাকে। তারপর 2 মিনিট পরে বুস্টার দুটো মেন ইঞ্জিনের গায়ের থেকে খুলে সমুদ্রে পড়ে যায়। ওকে, তাহলে প্রথম 2 মিনিট চললো। তারপরে কি হবে? তারপরে কিন্তু শুধুমাত্র এই মেন ইঞ্জিন চলতে থাকবে। কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত সে পৃথিবীর সেই নির্দিষ্ট কক্ষপথ বা অরবিট পর্যন্ত না পৌঁছাচ্ছে। আমি পাশে আপনাদের ভিডিও দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিভাবে দুটো বুস্টার খুলে গেল এবং মেন ইঞ্জিনের ভরসাতে কিন্তু এখন চলছে। কতক্ষণ চলবে বললাম যে অরবিট পর্যন্ত যাবে। এইবার অরবিটে পৌঁছে যাওয়ার পরে কি হবে? তখন কিন্তু মেন ইঞ্জিনটাও আমাদের যে মহাকাশযানটা আছে তার থেকে খুলে যাবে, গিয়ে তখন মহাকাশে শুধুমাত্র এইটুকু অংশ ঘুরে বেড়াবে। এই মুহূর্তে কিন্তু এই আর্টেমিস মিশনের যে মহাকাশযান সেটার এইটুকু অংশই রয়েছে। এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো জিনিস এই মুহূর্তে আমরা দেখতে পাবো। যদি আমরা ওটাকে ভেঙে দিই তাহলে দুটো জিনিস পাচ্ছি। একদম উপরের অংশটাকে বলা হয় ক্রু মডেল, এখানে দেখতে পাচ্ছেন, যার মধ্যে ওই 4 জন মহাকাশচারী বসে আছেন, এবং যে নিচের অংশ তাকে বলা হয় সার্ভিস মডিউল। এই মুহূর্তে এই সার্ভিস মডিউলই কিন্তু এই ক্রু মডিউলটাকে চালাচ্ছে। এইবার প্রশ্ন হলো, এই সার্ভিস মডিউল তো খুব একটা বড় না, তাহলে সে মহাকাশে লক্ষ লক্ষ কিলোমিটার চলবে কিভাবে সেটা আপনাদের এবার বুঝিয়ে বলি। বুস্টার খুলে যাওয়ার পরে এখন শুধুমাত্র মেইন ইঞ্জিন এবং মহাকাশযানটা একসঙ্গে আছে, এবং তারা যখন পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে তখন এই মেইন ইঞ্জিন মহাকাশযানটাকে একটু জোরে সামনের দিকে ঠেলে দেয়, এবং সেটা অবশ্যই একটা নির্ধারিত গতিবেগে সামনের দিকে ঠেলে দেয়। এইবার এই মহাকাশযানটা কিন্তু তখন শুধুমাত্র এরকম হয়ে যায়, এই যে যেরকমটা দেখতে পাচ্ছেন, এইটুকু মহাকাশে ঘুরে বেড়াতে থাকে। তো এইবার এ কিন্তু সামনের দিকে চলতেই থাকে একটা নির্দিষ্ট গতিতে, যতক্ষণ না তার কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে 4 রকম জিনিস এটাকে ম্যানুভার করতে হয়। কি? কখনো তার গতিবেগ বাড়ানোর প্রয়োজন হয়, কখনো গতিবেগ কমানোর প্রয়োজন হয়, কখনো ডান দিকে বেগতে হয়, আবার কখনো বাঁ দিকে বেগতে হয়। শুধুমাত্র এই 4টে কাজের সময় ইঞ্জিনটা কয়েক সেকেন্ডের জন্য অন করতে হয়। বাদ বাকি সময় কিন্তু তার আর তেল পড়ে না বা কোনো ইঞ্জিনের চালানোর প্রয়োজন হয় না। যেরকম আজ সকালে যখন পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে যাওয়ার জন্য তার ইঞ্জিনটা কয়েক সেকেন্ডের জন্য অন করে তার গতিবেগটাকে বাড়াতে হয়েছিল, তার ফলে সে কিন্তু চাঁদের কক্ষপথে প্রবেশ করে গেছে। এখন চাঁদের দিকে সে যাচ্ছে। এবার যখন চাঁদের কাছাকাছি পৌঁছে যাবে তখন চাঁদের সামনে গিয়ে চাঁদের থেকে ডেটা কালেকশন করার জন্য তার গতিবেগ স্লো করতে হবে। তখন কিন্তু সে ইঞ্জিনটাকে উল্টো দিক থেকে বার্ন করবে, করার ফলে তার গতিবেগ কিন্তু কমে যাবে।
আবার যখন চাঁদের ডেটা কালেকশন হয়ে যাবে তখন সে চাঁদের দিক থেকে পৃথিবীর কক্ষপথে আসার জন্য ইঞ্জিনটা আবার বার্ন করবে এবং তার গতিবেগটা বাড়িয়ে নেবে, নিয়ে পৃথিবীর দিকে এবার চলে আসবে। যখন পৃথিবীর খুব কাছে চলে আসবে তখন যেটা হবে একবার দেখে নিন। এই যে দেখুন, পৃথিবীর কাছে চলে আসলে তখন সার্ভিস মডিউল থেকে এই যে ক্রু মডিউল এটা আলাদা হয়ে যাবে। এবার শুধুমাত্র ক্রু মডিউলটা পৃথিবীর দিকে পড়তে থাকবে, প্রচন্ড গতিবেগে পড়তে থাকবে, হয়তো তাতে আগুনও জ্বলে উঠতে পারে বাইরের দিকটা। এবার একটা সময় পৃথিবীর কাছে যখন চলে আসবে তখন তার প্যারাশুটগুলো ওপেন হয়ে যাবে এবং সেটা প্রশান্ত মহাসাগরে সেফলি ল্যান্ড করবে। তারপরে প্রশান্ত মহাসাগর থেকে এই 4 জন মহাকাশচারীকে উদ্ধার করা হবে। তাহলে এই ভিডিও থেকে আপনি বুঝতে পারলেন যে কিভাবে খুব কম তেলে লক্ষ লক্ষ কিলোমিটার মহাকাশে পাড়ি দেয় এই মহাকাশ যানগুলো। আর কোনো প্রশ্ন থাকলে আপনি ভিডিওর কমেন্টে করতে পারেন। ধন্যবাদ।